গুড ইভিনিং বন্ধুরা, আমি সেই একই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের কলম্বিয়া শহর থেকে। বাসার পাশেই একটা গ্রোসারি শপ, ওটার নাম হচ্ছে LA মার্ট। ওখানে গিয়েছিলাম এটা তরমুজ এবং কিছু চিংড়ি মাছ নেওয়ার জন্য। ওগুলো নিয়ে বাসায় যাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। বিশেষত যারা ফ্রেন্ডস এবং যারা স্নেহভাজন আছে তারা অনেকেই জিজ্ঞেস করে যে আসলে আমেরিকাতে কিভাবে আসা যায়। অনেকেই জানতে চায় যে বর্ডার ক্রস করে মেক্সিকো দিয়ে। এটা আমি কখনো সমর্থন করি না। বিশেষত আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন তারা একটু চেষ্টা করলেই আপনারা আমেরিকাতে বৈধভাবে ঢোকার ক্ষমতা রাখেন। কারণ হয়তো বা অনেকে জিজ্ঞেস করবেন যে কিভাবে, সেই প্রসেসগুলো একটু লেন্দি কিন্তু পসিবল। কারণ এটা এখনো বিশ্বের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল কান্ট্রি ফর মাইগ্রেশন। কারণ এদেশে জব, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটি খুব বেশি। এজন্য এখনো সারা পৃথিবী থেকে লোকজন আসছে। সো আমি আমার বাংলাদেশি ফ্রেন্ডসদের অনেকে দেখি যে ডিসকারেজ করে, কেন আসবা, কি কারণে আসবা। আসলে আমি সেই পথে যাব না, কারণ এটাকে বলা হয় দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। কে কখন পরিশ্রম করে তার ভাগ্য চেঞ্জ করে ফেলবে নোবডি নোজ। সুতরাং চান্স নিতে সমস্যা কোথায়? যাই হোক, আপনারা যদি চান, অনেকেই জিজ্ঞেস করে, যদি চান তাহলে হয়তো বা ডিটেলস কিছু ভিডিও করে আপনাদেরকে জানাবো। তো কিছুদিন যাবৎ বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর একটু খেয়াল রাখছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ছোট ছোট ক্লিপ ভিডিওগুলো বেরোচ্ছে, পুলিশদের সাথে মারামারি, গোলাগুলি, পুলিশের ওরা যে কিলিংগুলো করলো স্টুডেন্টদের এবং আন্দোলনরত জনতাদের, সেই ভিডিওগুলো আসলে খুব বেশি দেখা যায় না। যেমন একটা যাত্রাবাড়ির একটা ভিডিও, 5 মিনিটের ভিডিও, কিন্তু এটা আমি দেখতে পারি নাই। কারণ যেভাবে বর্বরভাবে ওরা পুলিশগুলো থানা থেকে বের হইয়া গুলি করলো। হয়তো অনেকেই বলবে যে আত্মরক্ষার্থে, ফাইন, একটা পর্যায়ে আপনাকে আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে হবে। কিন্তু যখন মানুষ লুকিয়ে থাকে আপনার কাছ থেকে এবং এখানে 4-5 জন মানুষ থাকে স্কেলার অবস্থায়, তাদেরকে আপনার পাখির মতো গুলি করে মারার কোনো আসলে কারণ দেখি না। তো যাই হোক, এটা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা দেখবে, তারা হয়তো বা এই জিনিসগুলা খতিয়ে দেখবে এবং কি কারণে এতগুলো মানুষ নিহত হলো, এগুলোকে এড়ানো যেত না বা আরো কিভাবে ট্যাকেল দেওয়া যেত, সেক্ষেত্রে হয়তো আমাদের পুলিশ বাহিনী এখান থেকে শিক্ষা নিবে। অনেকেই হয়তো বলবেন যে পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমি অস্বীকার করি না, পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পুলিশরা কিন্তু একটা সুপ্রশিক্ষিত বাহিনী হিসেবে এগুলো কিভাবে এড়ানো যায় তারা কিন্তু ট্রেন প্রাপ্ত, এবং যদি তারা ট্রেন প্রাপ্ত হয়েই থাকে এই জিনিসগুলো তারা ইজিলি অ্যাভয়েড করতে পারত। হ্যাঁ, যারা ওখানে ছিলেন তারা হয়তো বা অ্যাকচুয়াল সিচুয়েশন ডিসক্রাইব করতে পারবেন। যেহেতু আমি দেশে থাকি না, সেজন্য হয়তো বা অনেকেই আমার বক্তব্যগুলোকে ভিন্নভাবে চিন্তা করতে পারেন। তবে একজন ফলেন পুলিশ কর্মকর্তার একটা
কিছু বক্তব্য দেখছিলাম যে পুলিশকে কখনো জনগণের সেবা করার জন্য গড়ে তোলা হয় নাই। কথাটা কিন্তু কারেক্ট, এবং সম্ভবত ওই পুলিশ কর্মকর্তার নাম ছিল বিপ্লব কুমার সরকার। উনি হয়তোবা আমাদের বিসিএস এর কাছাকাছি, হয়তোবা না হলে হয়তোবা 1 or 2 বিসিএস সিনিয়র হবে, খুব বেশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা না উনি। তারপর বেশ হারুন সাহেবের মতো ভাইটাল রোল পালন করত বিপ্লব কুমার সরকার। তো এখন যারা ক্ষেত্রে আছেন তারা এই পুলিশ বাহিনীকে কিভাবে গড়ে তোলা যায়, এই পুলিশ বাহিনীকে কিভাবে সুপ্রশিক্ষিত করা যায়, কিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া যায়, জনগণের বন্ধু হিসাবে ডেভেলপ করা যায়, সেটা অবশ্যই ভেবে দেখবেন। এবং বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের মান সম্মান যেন বজায় থাকে, পুলিশ বাহিনী সেভাবেই কাজ করবেন। আপনারা কোনো দলের না, আপনারা হচ্ছেন বাংলাদেশের জনগণের, এবং এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আপনাদের বেতন হয়, এবং আপনারা সেই টাকা এনে আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে পাঠান, এবং বাড়ি ঘোড়া গাড়ি এগুলো আপনারা করেন। এটা ভুলে গেলে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি নীতি কথা বললাম না। আপনারা ভালো থাকেন। কেউ কিছু যদি জানতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। হ্যাভ এ গুড ডে।